আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা ট্রান্সফর্মার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ট্রান্সফর্মার কীভাবে কাজ করে, এতদিন আমরা দেখে এসেছি ট্রান্সফর্মারটা কীভাবে বানানো যায়। ট্রান্সফর্মার বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কথা বলেছি, কম্পোনেন্টগুলো কী কাজ করে সেগুলো দেখেছি। এখন দেখবো ট্রান্সফর্মার কীভাবে কাজ করে। ট্রান্সফর্মার যেভাবে কাজ করে তার একটা নীতি আছে। হ্যাঁ, ট্রান্সফর্মার হচ্ছে কার একটা নীতি আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা নীতি আছে। এটা কার? ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি যে কথাটা বলতেছে, যদি এখানে একটা কয়েল থাকে এবং এই কয়েলের ভিতর যদি একটা অল্টারনেটিং ফিল্ড দেওয়া যায়, অল্টারনেটিং ফ্লাক্স, মানে এখানে একটা কয়েল আছে আর মনে করো এখানে একটা চুম্বক আছে, ওই ছবিটা যেরকম দেওয়া আছে, এখানে একটা কয়েল আছে, এখানে একটা চুম্বক আছে। আমি চুম্বকটা কাছে এবং দূরে নিই। যদি কাছে এবং দূরে নিই তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের তো একটা ফ্লাক্স তৈরি করতেছে, এই ফ্লাক্সটা এই কয়েলের সঙ্গে কাট করবে। যেহেতু কাছে এবং দূরে নিচ্ছি, সো ফ্লাক্সের পরিমাণ কম বা বেশি হচ্ছে, সো এটাকে আমি বলতে পারবো চেঞ্জিং ফ্লাক্স। সো এই কয়েলের ভিতরে ফ্লাক্সের একটা চেঞ্জ হচ্ছে। সো ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি বলতেছে যে যদি আমি একটা কয়েল নেই এবং সেই কয়েলের ভিতরে যদি একটা চেঞ্জিং ফ্লাক্স থাকে তাহলে ওই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে। চেঞ্জিং ফ্লাক্স মানে ফ্লাক্সের দিক পরিবর্তন হবে। ধরুন এটা এসি সোর্স, সো ফ্লাক্সটা একবার এদিক দিয়ে গেল, ফ্লাক্সটা উল্টা দিকে গেল। চেঞ্জিং ফ্লাক্স মানে ফ্লাক্স একবার এদিকে যাবে, আমার একটু পরে উল্টা দিকে যাবে। এসি সোর্স যেহেতু, সো এটা ফ্লাক্স তৈরি করবে নর্থ সাউথ কোন ক্রিয়েট করতে থাকবে। যেহেতু এসি, ডিসি হলে সে কিন্তু নর্থ সাউথ ডিরেক্টলি বসে থাকবে, কিন্তু যেহেতু এসি সে নর্থ সাউথ ফ্লাক্স ক্রিয়েট করতে থাকবে এবং অল্টারনেটিভ চেঞ্জ হয়ে থাকবে। সো ফ্যারাডে যেটা বলতেছে, যদি এই কয়েলের ভিতরে একটা চেঞ্জিং ফ্লাক্স থাকে তাহলে এই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে। এটা হচ্ছে মেইন নীতি। তাহলে খেয়াল করো, এইখানে যখন আমি একটা এসি সাপ্লাই দিয়েছি, এই এসি সাপ্লাই তো অল্টারনেটিং সাপ্লাই, সো এ কী করবে, এই কয়েলের ভিতরে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করবে। এই কয়েলের ভিতরে যখন অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করবে, সেই ফ্লাক্সের জন্য সেখানে একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটার নাম হচ্ছে ই1। এই ই1 ভোল্টেজের একটা নাম আছে, সেটা হচ্ছে সেলফ ইনডিউসড ইএমএফ। ওকে, এখন এই যে ফ্লাক্স তৈরি হলো, এই ফ্লাক্সটা এই যে কোর আছে না, কোরের ভিতর দিয়ে গাইডেড হচ্ছে, মানে কোরের ভিতর দিয়ে পাস হচ্ছে। কোরের ভিতর দিয়ে যখন পাস হচ্ছে, আমি এই কোরের সেকেন্ডারি লাইনে একটা কয়েল পেঁচাই রাখলাম। তো কয়েল যখন পেঁচাই রেখেছি তখন এখানে তো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এখানেও তো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে এই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজকে আমরা বলতেছি সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ অথবা মিউচুয়াল ইনডিউসড ভোল্টেজ। বুঝতে পারছেন? এইটুকু ট্রান্সফর্মার অ্যাকশন, এছাড়া অন্য কোনো কাজ নেই। এটা হচ্ছে ট্রান্সফর্মার নো লোড অবস্থায় ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল এটাই, যে আমি একটা সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার ফলে এখানে কি হবে, শুধু একটা কথাই বলবেন যে অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হচ্ছে। সেই অল্টারনেটিং ফ্লাক্স এখানে একটা ভোল্টেজ তৈরি করবে, সেটা হচ্ছে সেলফ ইনডিউসড ভোল্টেজ, এবং এই ফ্লাক্সটা কোরের ভিতর দিয়ে গাইডেড হচ্ছে এবং সেকেন্ডারিতে আসবে। সো সেকেন্ডারিতে একটা অল্টারনেটিং ফ্লাক্স পাচ্ছি, সো সেকেন্ডারিতে একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটা এখন কি করবে, যদি এখানে একটা লোড লাগিয়ে দিই, আমি এখানে একটা লোড লাগিয়ে দিই, সো এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, সো একটা কারেন্ট ফ্লো করবে। সো এখানে সেকেন্ডারি কারেন্ট I2 পাবো। I2 হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। আর এই I0টা আমি কি বলেছিলাম, I0টা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট। নো লোড প্রাইমারি কারেন্ট বলার কারণ ছিল যে ট্রান্সফরমারে যখন লোড থাকে না তখনও ট্রান্সফরমারটা অল্প পরিমাণ কারেন্ট নেয়। এই কারেন্টটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে আমি যে ম্যাগনেট তৈরি করতেছি, ম্যাগনেটাইজিং কারেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, ফ্লাক্স তৈরি করার জন্য যে কারেন্টটা লাগবে, আরেকটা হচ্ছে ওই কোর লস আছে না, হিস্টেরিসিস লস আছে না, ওইটার জন্য একটা কারেন্ট। এই দুইটা কারেন্ট থাকবে, এই জন্য তখন বলেছিলাম I0। সো I0 এর সাথে এখন আরেকটা জিনিস যোগ হয়ে যাবে, I2 প্রাইম, এটাকে বলবো I1, সেটা হচ্ছে লোডেড প্রাইমারি কারেন্ট। লোডেড প্রাইমারি কারেন্ট। এখন এই ট্রান্সফরমারে প্রাইমারিতে কতটুকু ভোল্টেজ তৈরি হবে বা সেকেন্ডারিতে কতটুকু ভোল্টেজ তৈরি হবে তা নির্ভর করবে কিসের উপরে, পাক সংখ্যার উপরে। প্রাইমারিতে কয়টা পাক দিয়েছি এবং সেকেন্ডারিতে কয়টা পাক দিয়েছি তার উপর নির্ভর করবে। এর একটা সূত্র আছে, প্রাইমারিতে যে কোনো ভোল্টেজ তৈরি হবে সেটা হবে P1 = -N d∅m dt, d∅m। প্রাইমারি যে ভোল্টেজটা তৈরি হবে তা এই সূত্রে অল্টারনেটিং ফ্লাক্সের যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে তো সেটা অল্টারনেটিং ফ্লাক্সের মতো কাজ করবে। ডিফারেন্সিয়েশন যদি করি মানে চেঞ্জ হচ্ছে। সো এই ফাইলটাকে যদি এখন ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে অ্যাকচুয়াল ট্রান্সফরমারের সেলফ ইনডিউসড ভোল্টেজ কতটুকু হবে সেটা আমরা
হ্যাঁ ফ্লাক্সের ডিটি, হ্যাঁ সময়ের সাথে টাইম চেঞ্জ ইন ফ্লাক্স টাইমের সাথে তো চেঞ্জ হচ্ছে। অপারেটর হচ্ছে ডি বাই ডিটি, ডি বাই ডি সময়ের সাপেক্ষে করবো, সময়ের সাপেক্ষে ফ্লাক্সের কি চেঞ্জ হচ্ছে, এটার জন্য তো বলছি অল্টারনেটিং ফ্লাক্স, এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ওকে, এখন চিন্তা করো ডি ফাই এন ডিটি। ওকে, এখন এইটাকে আমাদের একটু ভাঙাইতে হবে। স্যার প্লাসটাই প্রথম করতে কি এই যে ট্রান্সফার প্লাগটা ট্রান্সফর্মার ভিতর দিয়ে যাচ্ছে, ট্রান্সফর্মার ভিতর দিয়ে যাচ্ছে। তোমাকে সলিনয়েডের কনসেপ্ট করিয়েছি না আমি? সলিনয়েড যদি একটা কয়েলের ভিতর দিয়ে এরকম কারেন্ট যায় তাহলে ফ্লাক্স তৈরি হয়, অথবা যদি কয়েলের ভিতর দিয়ে যদি একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হয়, ফ্লাক্স যদি কয়েলের ফ্লাক্স আছে এখানে, ফ্লাক্সের ভিতর দিয়ে যদি একটা অল্টারনেটিং মানে কয়েল আছে এখানে, ফ্লাক্স যদি অল্টারনেটিং হয় তাহলে এই কয়েলের ভিতরে একটা ভোল্টেজ তৈরি হবে অটোমেটিক। এটা তোমাকে মানে সোর্সটা দিয়ে দিচ্ছে মনে করো। না স্যার, যেটা বলছি যে সেকেন্ডারিতে ভোল্টেজের পরিমাণটা নির্ভর করে ট্রান্সফার, ট্রান্স সংখ্যার উপর এবং কি করে ফ্লাক্সও মানে চেঞ্জ হচ্ছে তার উপর। তাহলে স্যার এখানে নীতিটা কি যে ট্রান্স সংখ্যাটাকে ফার্স্টে কত করছে এরকম? হ্যাঁ সেটা বলতে পারো যে ট্রান্স সংখ্যার ভিতর দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে, পট্টন না বলে কোনো এই ট্রান্স সংখ্যার ভিতর দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে এটা পুরো পত্রণী মতো হবে, বুঝছো? কারণ এইটা আছে ফ্লাক্স কয়েল, কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে ফ্লাক্সগুলো, যেহেতু অল্টারনেটিং ফ্লাক্স, সো ফ্লাক্সটার জন্য এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে। সেই ভোল্টেজের মান নির্ভর করবে কি পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তার উপরে এবং কি পরিমাণ ট্রান্স সংখ্যা আছে তার উপরে। এখন ফ্লাক্স ট্রান্সফর্মার যে ইকুয়েশনটা দেয় ভোল্টেজের ইকুয়েশন, এটা তো এরকম না, নর্মাল দেখতে তো এরকম না, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। প্রথমে আসো, আমি যখন এখানে একটা সাইন ওয়েভ দিব, সেই সাইন ওয়েভ থেকে আমি সাইন ওয়েভের জন্য একটা ফ্লাক্স তৈরি হলো, সেই ফ্লাক্সটা দেখে এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে ফাই এম ম্যাক্সিমাম। ওকে, এটা তো আমি এসি সাপ্লাই যেহেতু দিয়েছি, এসি সাপ্লাইয়ের জন্য একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হয়েছে, এটা হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্সের একটা ওয়েভের ইকুয়েশন মনে করো। ওকে, এখন এখানে চারটা পার্ট আছে, এই হচ্ছে একটা, এটা একটা, এখানে একটা পিরিয়ডকে চারটে ভাগে ভাগ করছি। হ্যাঁ, এইটা হচ্ছে টি বাই টু, একটা পূর্ণ কম্পনের সময়কে কি বলে? পিরিয়ড বলে। একটা পূর্ণ সাইকেল হতে যত সময় নেয় সেটা হচ্ছে একটা পিরিয়ড। তাহলে এইটা যদি টি হয়, এটা টি বাই টু, তাহলে এটা হচ্ছে টি বাই ফোর। ওকে, টি বাই ফোর যদি এটা হয়, আবার টি সমান কি জানে? টি ইকুয়াল টু ওয়ান বাই এফ, টি ইকুয়াল টু ওয়ান বাই, তাহলে এটাকে লেখা যায় ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর লেখা যায়। তাহলে এখন আমি লিখবো এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স। ম্যাক্সিমাম ফ্লাক্সকে যদি টাইম দিয়ে ভাগ করি সেটা হচ্ছে এভারেজ চেঞ্জ, অর্থাৎ ম্যাক্সিমামের সাথে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে এভারেজ চেঞ্জ হচ্ছে কতটুকু। সো এটা হবে এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স, এভিজি চেঞ্জ অফ। এটাকে অন্যভাবেও ড্রাইভ করা যায়, ডিফারেন্সিয়েশন করেও ড্রাইভ করা যায়, সেভাবে একটু জটিলতা আমি দেখাচ্ছি। সো এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স হবে ফাই এম ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই তাই টাইম 1/4f, এটা হবে 4f 5, 4f 5। ওকে, এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স এইবার যদি আমি এখানে বসাই দিই, এই এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স মানে এই অংশটা, হ্যাঁ এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স আমি এখানে যদি বসাই দিই তাহলে কি আসবে? E on equal to minus N on into 4f 5, তাই তো? এটা হচ্ছে এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্সের একটা ইকুয়েশন দিলাম। কিন্তু আমরা কি এভারেজ ভ্যালু নিয়ে কাজ করি? আমরা আরএমএস ভ্যালু নিয়ে কাজ করি। সো আরএমএস ভ্যালু এভারেজ ভ্যালু থেকে পেতে গেলে আমার আরেকটা কথা আছে, আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ চেঞ্জ অফ ফ্লাক্স, এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু। এই দুইটার মান আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালুর মান যদি আমি একটা একটা রেশিও করি তাহলে সর্বদা একটা কনস্ট্যান্ট মান আসে 1.11, 1.1, এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর এইটা দিয়ে বোঝা যায় যে একটা ওয়েভ কতটুকু সাইনোসয়েডের কাছাকাছি। যদি সাইনোসয়েড না হয় তাহলে এই ফর্ম ফ্যাক্টরের মান চেঞ্জ হয়ে যায়। এটা 1.11 মানে হচ্ছে পিওর সাইনোসয়েড সিগন্যাল। ওকে, এখন এখান থেকে যদি আরএমএস ভ্যালু আমি ক্যালকুলেট করতে চাই ভোল্টেজে, তাহলে কি হবে? E1, এটা তো আরএমএস ভ্যালু হচ্ছে E1, এখন আমি বলবো
প্রাইমারি ভোল্টেজের আরএমএস ভ্যালু, প্রাইমারি ভোল্টেজের আরএমএস ভ্যালু। এটা হচ্ছে আরএমএস ভ্যালু, এখানে লিখে রাখলাম এটা আরএমএস ভ্যালু। তাহলে E1 এর সঙ্গে গুণ হবে এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু কত ছিল? এটা এভারেজ ভ্যালুর সঙ্গে 1.1 গুণ দাও, তাহলে এটা হয়ে যাবে -4.44 F5M n। এই মাইনাসটা দিয়েছি কেন? আগে থেকে আসে। কেন আগে থেকে আসে? আমি যখন ইনডিউসড ভোল্টেজ দিয়েছি তখন মাইনাস লিখেছি। প্রাইমারি সাপ্লাইয়ের সঙ্গে এই ভোল্টেজের দিক হচ্ছে উল্টা দিক, যার জন্য এখানে মাইনাস দিই। এটা হচ্ছে দিক নির্দেশ করে। মাইনাসটা হচ্ছে আমি সাপ্লাই ভোল্টেজ যেদিকে দিয়েছি এই ইনডিউসড ভোল্টেজটা তার উল্টা দিকে। সো পরবর্তীতে তুমি মাইনাসটা বাদ দিলেও তুমি এমনিতে বুঝে নিতে পারবে এটা হচ্ছে বিপরীত দিকে ভোল্টেজ। সো মাইনাসটা বাদ দিয়ে রাখো। সো প্রাইমারি ইনডিউসড ভোল্টেজের যে ফাইনাল ইকুয়েশনটা দাঁড়ালো, এটা কিন্তু ম্যাথ করার সময় কাজে সাপ্লাই ভোল্টেজ আর ইনডিউসড ভোল্টেজ মাইনাস আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ এবং ইনডিউসড ভোল্টেজ আমি দিয়েছি। সাপ্লাই ভোল্টেজ দিক যদি এদিকে থাকে, মনে করো এদিকে সাপ্লাই প্লাস এবং এদিকে মাইনাস থাকে, তাহলে এর দিক হবে এই দিকে, অর্থাৎ এই দুটাকে বাধা দিতে পারবে উল্টা দিকে। এর দিক যদি এদিকে হয় এটা উল্টা দিকে আসবে, এর দিক যদি এদিকে হয় এদিকে হয় এটা এদিকে। এখানে পজিটিভ থাকলে ওখানে নেগেটিভ থাকবে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ। মানে ইনডিউসড ভোল্টেজটা ওর উল্টা দিকে হবে। এখানে যদি পজিটিভ সিগন্যাল এরকম হয়, পজিটিভ সিগন্যাল এখান থেকে এরকম শুরু হয়, নিচেরটা এসে এখান থেকে এরকম শুরু হয়। বুঝতে পারছেন? মানে ইনডিউসড ভোল্টেজটা সবসময় উল্টা হয়। মানে যেটা হচ্ছে ইএমএফটা সব উল্টা দিকে হবে। প্রাইমারি ভোল্টেজকে যদি বাধা দিতে পারে তো লেন্জের ল, বলে যে কারণে তৈরি হলো সেই কারণকে বাধা দেবে। এইটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজ কি তৈরি করবে? ফ্লাক্স। সেই ফ্লাক্সটা একটা ইনডিউসড ভোল্টেজ তৈরি করবে। তাহলে এ হচ্ছে সোর্সটা, তাহলে এ কি করবে? এখন একে বাধা দিতে হবে। বাধা দিতে গেলে উল্টা দিকে দিক হতে হবে, সেই জন্য দিকটা হচ্ছে উল্টা। এবং এই লেন্সের লওয়ার কারণে ট্রান্সফরমারের কারেন্টটা লিমিট হয়ে যাবে, সেটা একটু পরে দেখব। এখন এই ভোল্টেজের ইকুয়েশনটা জানা জরুরি। কেন আমি বলতেছি? ট্রান্সফরমার ম্যাপ করতে গেলে কাজে লাগবে। সো সেলফ ইনডিউসড ভোল্টেজ E1 হচ্ছে 4.44 F5M n, তাই তো? তাহলে কিসের উপর নির্ভর করতেছে? এটা তো ফিক্সড কনস্ট্যান্ট, এটা ফিক্সড এবং এটা ফিক্সড, সবগুলোই তো ফিক্সড। চেঞ্জ কি? শুধু ট্রান্স নাম্বার। ফাইএমটা কি? মিউচুয়াল ফ্লাক্স, অর্থাৎ কোরের ভিতর দিয়ে মিউচুয়ালি কি ফ্লাক্স যাচ্ছে। আর ফ্রিকোয়েন্সি কি? সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। আর এটা তো কনস্ট্যান্ট নাম্বার। সো এর ভিতরে শুধুমাত্র প্রাইমারি ভোল্টেজ চেঞ্জ করার জন্য ট্রান্স সংখ্যাই চেঞ্জ করতে পারি, কিন্তু যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি তাও হয়। কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সি নর্মালি চেঞ্জ করে না, কারণ সাপ্লাই থেকে 50 হার্টজ, এটা চেঞ্জ করতে যাবো না প্রয়োজন না থাকে। তো ট্রান্স সংখ্যা চেঞ্জ করলে প্রাইমারি ভোল্টেজ চেঞ্জ হবে। একইভাবে ওইভাবে একই কায়দায় আমি E2 বের করতে পারি। সো E2 হবে 4.44 F5M n, তাই তো? সো প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজের একটা ইকুয়েশন পেলাম। স্যার এখানে মাইনাস হবে, দুটোর ক্ষেত্রে মাইনাস হবে, কিন্তু আমি এখন শিখে গেছি যে জিনিসটা উল্টা। সো আমি আর দিচ্ছি না। আমি শিখে গেছি যে জিনিসটা দিক উল্টা, ভিওনের সাথে উল্টা দিকে। সো সেটা আর এখন বলতেছি না। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি এটু। তাহলে সেকেন্ডারিতে যে ভোল্টেজ তৈরি হবে সেটা হচ্ছে সেকেন্ডারি পাক সংখ্যার উপর নির্ভর করে। সো সেকেন্ডারিতে পাক সংখ্যা কম না বেশি দিচ্ছি তার উপরে নির্ভর করে। এই জন্য বলতেছিলাম যে প্রাইমারিতে যদি পাক সংখ্যা বেশি হয়, প্রাইমারি পাক সংখ্যা যদি সেকেন্ডারি পাক সংখ্যার থেকে বেশি হয়, তাহলে এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যদি প্রাইমারি পাক সংখ্যা সেকেন্ডারি পাক সংখ্যার থেকে কম হয়, সেকেন্ডারি যদি পাক সংখ্যা বেশি থাকে, তাহলে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এটা হচ্ছে এই ইকুয়েশন থেকে সেটা বোঝা যায়। এখন এই যে ট্রান্স সংখ্যা, এই ট্রান্স সংখ্যা একটা রেশিও আকারে আমরা প্রকাশ করতে পারি। এই E1 ভোল্টেজ এবং E2 ভোল্টেজ খুব কাছাকাছি, অনেকে এটা V1 এরকম বলে। ওকে, সো এখন এই অন টুকে অন দিয়ে যদি ভাগ করি 2/1, তাহলে যেটা দাঁড়াবে E2 divided by E1 equal to 4.44 F5M into divided by 4.44 F5M1 n। এর ভিতরে এই পার্টটা কনস্ট্যান্ট, সেই টোটালি কাটা যাবে,
সো ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে E2 বাই E1 ইনটু বাই A0, এর একটা নাম আছে A, এটাকে বলা হয় ট্রান্সলেশন। ওকে, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারিতে পাক সংখ্যার রেশিওটা। পাক সংখ্যা কয়টা করে আছে? বলছেন ফর্ম ফ্যাক্টর আসছে হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। এটা হচ্ছে একটা ওয়েভ কতটা সাইনোসয়েডের মতো, ওই ভ্যালুটা থেকে আমরা বুঝতে পারবো এটা সাইন ওয়েভ নাকি এটা স্কোয়ার ওয়েভ নাকি এরকম। সো ফর্ম ফ্যাক্টরের মান চেঞ্জ হয়ে গেলে এই ওয়েভের ইয়েটা চেঞ্জ হয়ে যায়, শেপটা চেঞ্জ হয়ে যায়। এভারেজ ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। সো এইটার জন্য যেটা এভারেজ ভ্যালু, সেটা সাইন ওয়েভের জন্য এভারেজ ভ্যালু তো সেম না, দুটো এই জন্য বলতে এটা ফর্ম ফ্যাক্টর, এটা কতটা কাছাকাছি হচ্ছে এই সাইন ওয়েভের মতো। সো এটা যত 1.1 এর কাছাকাছি থাকবে সেটা সাইন ওয়েভের মতো দেখতে হবে। অনেক কাছাকাছি থাকলে সাইন ওয়েভের মতো হবে, কিন্তু অনেক কাছাকাছি না থাকলে মানে সেটা শেপ চেঞ্জ হয়ে যাবে, মানে বেশি হলে শেপ চেঞ্জ হয়ে যাবে। ওকে, ফর্ম ফ্যাক্টর নিয়ে ডিটেইলে বোধহয় যে সার্কিটকে বোধহয় কিছু একটু পড়ানো। আচ্ছা, এইটাকে E2 E1 এর সঙ্গে আমি বলতে পারি নরমালি V2 E1 বলে। ওকে, এটা এখন এটা তো গেল ভোল্টেজের সাথে ট্রান্সমিশনের একটা রিলেশন আমি দাঁড় করিয়েছি। সো কারেন্টের সঙ্গে একটা রিলেশন দাঁড় করানো যায়, ভোল্টেজের সঙ্গেও দাঁড় করানো যায়, কারেন্টের সঙ্গেও দাঁড় করানো যায়। এখন কারেন্টের সঙ্গে দাঁড় করাতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার ট্রান্সফরমার কখনো পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। সো প্রাইমারি পাওয়ার ইকুয়াল টু সেকেন্ডারি পাওয়ার। সো P1 ইকুয়াল টু V1 I1, P2 ইকুয়াল টু V2 I2। ওকে, এটা এক নম্বর। দুইকে এক দিয়ে ভাগ করি না, P1 এবং P2 যেহেতু সমান তাহলে V1 ইকুয়াল টু I1 I2 সমান হবে। I1 I2 সমান হবে না তো পাবো, কারণ হচ্ছে ট্রান্স নাম্বার আলাদা না, কারেন্টের তো পরিবর্তন হয়ে যাবে, ট্রান্সের উপর নির্ভর এটা আসতেছি কীভাবে কারেন্টের পরিবর্তনটা হয় দেখাবো। সো V2 I2, তাহলে এটা হবে V2 V1 ডিভাইডেড বাই I1 বাই I2। এটা কিন্তু A বলা যায়, কারণ V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু A, তাই না? সো I1 ডিভাইডেড বাই I2 ইকুয়াল টু A। তো টোটাল ইকুয়েশন যেটা দাঁড়াবে, এটা ম্যাপ করতে গেলে অবশ্যই কাজে লাগবে। টোটাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে V2 divided by V1 equal to L2 divided by L1 equal to I1 divided by I2 equal to। এই ইকুয়েশনটা জলের মতো মুখস্থ করে রাখবেন যে ট্রান্সফরমারের যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে চেঞ্জ হবে তা এই ইকুয়েশন থেকে বের করা যাবে। একটা ম্যাপ করলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে কিভাবে এখান থেকে ম্যাপ কারেন্ট এবং ভোল্টেজ চেঞ্জ হবে। ওকে, হ্যাঁ আচ্ছা, এখন এই ট্রান্সফরমারটা আমি তো এই ইকুয়েশন একটা পেলাম, এই ইকুয়েশনটা মুখস্থ করে রাখবেন। এখন এই ট্রান্সফরমারটা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করেছিলাম তখন ট্রান্সফরমারটা নো লোড অবস্থায় ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বর্ণনা করেছিলাম যে নো লোড অবস্থায় কীভাবে কাজ করে। নো লোড অবস্থায় বলেছিলাম এর প্রাইমারি একটা কারেন্ট আছে, তাই না? I0 হচ্ছে প্রাইমারি কারেন্ট। I0 প্রাইমারি কারেন্টের দুইটা অংশ ছিল, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট আর একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট, যেটা হচ্ছে
হিস্টেরিস লস এবং ইডি কারেন্ট লসকে সাপ্লাই দিচ্ছে। যদি কোনো লোড লাগানো নাও থাকে তাহলে ট্রান্সফরমার নর্মালি একটা কারেন্ট নেয়, সেই কারেন্টটা হচ্ছে নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্ট দুইটা জিনিস সাপ্লাই করে, একটা হচ্ছে তার কোর লস কতটুকু হচ্ছে এবং কতটুকু তার ম্যাগনেটাইজিং কারেন্ট লাগছে। এই ম্যাগনেটাইজিং কারেন্ট হচ্ছে লস ঠিক না, কিন্তু এইটুকু পরিমাণ কারেন্ট না দিলেও ম্যাগনেটের মতো বিহেভ করবে। এখন এই দুইটাকে আমার রিপ্রেজেন্ট করতে হবে ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম দেখতে কেমন হচ্ছে, আমি যে জিনিসটা বানালাম ফেজর ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করা যায় কিভাবে। ফেজর ডায়াগ্রাম দেখতে পারে অনেক সময় প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, এমনকি তার ভিতরে অ্যাঙ্গেল কতটুকু আছে, নো লোড অবস্থায় তার পাওয়ার ফ্যাক্টর কতটুকু আছে সেটাও বের করা যায়। ওকে, সেটা আমরা একটু ফেজর ডায়াগ্রাম। ট্রান্সফরমার নো লোড ফেজর ডায়াগ্রাম। নো লোড অবস্থায় ফেজর ডায়াগ্রাম যেটা হবে, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। আমি রেফারেন্স হিসেবে ধরছি ফ্লাক্স, একটা রেফারেন্স ধরে নিলেই হবে। আমি রেফারেন্স ধরে নিয়েছি ফ্লাক্স। সো ফ্লাক্স যেদিকে থাকবে, প্রাইমারি কারেন্টের যে ম্যাগনেটাইজিং কারেন্ট থাকবে, ম্যাগনেটাইজিং কারেন্টই তো ফ্লাক্স তৈরি করবে। ম্যাগনেটাইজিং কারেন্টটা থাকলে তো ফ্লাক্স তৈরি হবে না। সো এই ম্যাগনেটাইজিং কারেন্টের সঙ্গে ফ্লাক্সের সঙ্গে কারেন্টের ডিরেকশনটা একই দিকে হবে। আই ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ফ্লাক্সের ডিরেকশন একই দিকে, কারণ ম্যাগনেটাইজিং কারেন্ট না হলে ফ্লাক্স থাকবে না। সো যখনই ম্যাগনেটাইজিং কারেন্ট থাকবে তখনই ফ্লাক্স থাকবে, কোনো ল্যাগিং থাকবে না, দুটোর ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকবে। আচ্ছা, এখন এই নো লোড অবস্থায় প্রাইমারিতে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছিলাম, না? এখন একটা ইন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে একটা রিলেশন আছে, লিডিং না ল্যাগিং। ইন্ডাক্টরে কারেন্ট লিড করে না ল্যাগ করে? ল্যাগ করে। তাহলে ভোল্টেজটা কারেন্টের উপরে থাকবে 90 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার V1, এই অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো এটা ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট IM এর সঙ্গে 90 ডিগ্রিতে প্রাইমারি সাপ্লাই টাইম পেলাম। ওকে, প্রাইমারি সাপ্লাই তো পেয়েছি। এটা কি বুঝতে পারছেন না? কিন্তু স্যার এখানে বুঝলাম ট্রান্সফরমারের ক্ষেত্রে তো এটা ইউনিটি বা ইউনিটি ট্রান্সফরমার মানে স্যার ইউনিটি বলতে এইটা বোঝাচ্ছে যে আপনার এখানে তো পাওয়ার ফ্যাক্টরের কোনো বিষয় থাকে না। ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর বিষয় থাকে না। ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর বিষয় আছে। নো লোড অবস্থায় ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর খুবই কম। আমি লোড কি পরিমাণ লাগাচ্ছি তার উপর নির্ভর করে তার পাওয়ার ফ্যাক্টর কতটুকু হবে। ট্রান্সফরমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কখনোই হয় না। আপনি রেজিস্টিভ লোড লাগালেও ট্রান্সফরমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে না। তার কারণ আছে, কারণ ট্রান্সফরমার নিজে একটা ইন্ডাক্টর। সো এর ভিতর দিয়ে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স অলরেডি থাকবে। এই জন্য বলছি ইন্ডাক্টরের ভিতরে কারেন্টটা যখন যাচ্ছে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজের সাথে ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তাহলে প্রাইমারি ভোল্টেজ পেলাম, সেকেন্ডারি ভোল্টেজের সাথে প্রাইমারি ভোল্টেজের কি সম্পর্ক ছিল? সেলফ ইনডিউসড ভোল্টেজ V1 এর সাথে সেলফ ইনডিউসড ভোল্টেজের E1 এর একটা সম্পর্ক ছিল না? জি, V1 এর কোন দিকে E1 ছিল? উল্টা দিকে ছিল। 180 ডিগ্রি উল্টা দিকে। সো E1 হবে 180 ডিগ্রি উল্টা। V1 এর 180 ডিগ্রি উল্টা দিকে E1 হয়েছে। ওকে, সো E1 যেদিকে থাকবে E2 ঠিক একই দিকে থাকবে। মানে এটা সেম। হ্যাঁ, দুটো এটা একই দিকে হবে, এই V1 এর উল্টা দিকে হবে দুটো। ওকে, তো নো লোড অবস্থায় V1 আর V2 কি সেম হবে? মানে একই V1 এবং V2 সেম হবে না। V1 এর সাথে V2 যেটা আছে এটা হচ্ছে এন্টি ফেজে থাকে, কারণ E2 থেকে তো V2 আসবে। E2 হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, আর V2 হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ যে লোড লাগাবো সেই লোডের এগেইনস্টে ভোল্টেজ। সো V1 এর সাথে V2 ভোল্টেজের এন্টি ফেজ থাকে। স্যার E2 এর সাথে কি V2 হচ্ছে উল্টা দিকে যাবে না? E2 এর সাথে V2 উল্টা দিকে যাবে না, একই দিকে থাকে, কারণ E2টা V2 থেকে আসছে। আপনি যখন KVL অ্যাপ্লাই করবো তখন দেখতে পাবেন, যখন লোড অবস্থায় একটু ক্যালকুলেশন করি তখন একটু বুঝতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে নো লোড অবস্থায় একটা ট্রান্সফরমারের ওয়ার্কিং। যদি আমি কোনো এই ইডি কারেন্ট এবং হিস্টেরিস লসটা চিন্তা না করি তার ফেজর ডায়াগ্রামটা এরকম হয় নো লোড অবস্থায়। এখন আমার কারেন্টটা বলছিলাম I0। এই কারেন্টের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট আর একটা হচ্ছে ইডি কারেন্ট বা হিস্টেরিস লস। ওকে, এই লসটা হচ্ছে টোটালি হচ্ছে রেজিস্টিভ লসের মতো, রেজিস্টিভ লসের ভিতরে। রেজিস্টিভ লসের ভিতরে হলে বা রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? কারেন্ট রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে ফেজ ডিফারেন্স কত? রেজিস্ট্যান্সের ভিতরে রেজিস্ট্যান্সের ভিতরে স্যার ফেজ ডিফারেন্স তো বেসিক্যালি 120 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। কে বললো? 0 ডিগ্রি। আচ্ছা,
ইন্ডাক্টরের ভিতরে হচ্ছে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রিতে ল্যাগ করবে, ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট হচ্ছে 90 ডিগ্রিতে লিড করবে, স্যার আর রেজিস্টর রেজিস্টারের ভিতর দিয়ে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, 0 ডিগ্রি। সো V1 এবং এই IW এর ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, দুটো একই দিকে হবে। সো IW একই দিকে আসবে। এখন আমার প্রাইমারি কারেন্ট তো IW না, IM না, এই দুইটার হচ্ছে ভেক্টর সাম হবে হচ্ছে নো লোড কারেন্ট, ভেক্টর সাম হবে নো লোড কারেন্ট, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমার ভেক্টর সাম, এর নো লোড কারেন্ট হচ্ছে নো লোড কারেন্ট হচ্ছে I। এখন এই I নট কারেন্ট থেকে IM এবং IW বের করা যায়, তার একটা সূত্র হচ্ছে IW ইকুয়াল টু I নট cos I নট। I নট কোনটা? কারেন্ট এবং নো লোড কারেন্ট এবং প্রাইমারি ভোল্টেজ হচ্ছে পার্থক্য। IM হচ্ছে I নট sin phi নট। বুঝা গেল? সো এখান থেকে পাওয়ার ফ্যাক্টর সব কিছু আমি নো লোড অবস্থায় তার পাওয়ার ফ্যাক্টর কীরকম আছে সবই ক্যালকুলেট করতে পারবো এই দুইটা তথ্য থেকে। আর I নটটা যদি আমি চিন্তা করি, I নটটা হবে হচ্ছে IW স্কয়ার। স্যার এটা সাইন ফাই আর এটা কস ফাই ধরুন IMটা সবসময় ইমাজিনারি পার্ট, একটা হচ্ছে তার আনুভূমিক অংশ আর একটা হচ্ছে লম্ব অংশ। লম্ব অংশের সাথে যখনই থাকবে তখন ফাই নট, যখন আনুভূমিক অংশ থাকবে তখন ফাই নট হবে। স্যার লম্ব ধরে ওটা কোনটা? এটা হচ্ছে আনুভূমিক পার্ট, এটা হচ্ছে তার লম্ব পার্ট। এটাকে আপনি ওখান থেকে দেখতে হবে যে না আমি এটাকে আনুভূমিক পার্ট ধরেছি এটা, কারণ এটা কোনো ফেজ ডিফারেন্স নেই, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স এদিকে। সো এটা যদি মূলটাই একটাম তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি ওখান থেকে দেখতেছেন স্যার এটাই তো লম্ব, কিন্তু এই ফাই নটের অ্যাঙ্গেল হচ্ছে এই V1 এবং I নটের সঙ্গে। স্যার তাহলে ফিগারটা এইদিকে দিলে এদিকে ভালো, তখন অসুবিধা হতো আপনারা বই পড়লে বুঝতে পারবেন। বই জিনিসটা এভাবে আঁকা আছে, বুঝতে পারছেন? সমস্ত বই এভাবে আঁকা আছে, আপনি দুটা করে হরিজন্টাল করে আঁকার সমস্যা নেই। ওকে, তার নো লোড অবস্থায় তার ফেজর ডায়াগ্রামটা আমরা দেখলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে ট্রান্সফরমারটাকে লোডে নেন, যে লোডের অবস্থায় ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে কাজ করে। জিনিসটা কিন্তু আমি যত তাড়াতাড়ি পড়াচ্ছি জিনিসটা কিন্তু তাড়াতাড়ি আপনি করতে পারবেন না, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন জিনিসটা। এই ফেজর ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, কারণ এই ডায়াগ্রাম থেকে যখন আমি ট্রান্সফরমারের নো লোড টেস্ট করব, তখন এখান থেকে অনেকগুলো তথ্য আমি বের করতে পারবো এই ইকুয়েশন থেকে। ট্রান্সফরমারের যে কোর লস থাকবে, ট্রান্সফরমারের যে হিস্টেরিসিস লস থাকবে, এই দুইটা জিনিস এখান থেকে নো লোড টেস্ট থেকে আমার কোর লসটা বের করা হয়, কোরের ভিতরে কী লস হচ্ছে এবং সমস্ত লোডের জন্য এই লসটা কনস্ট্যান্ট। এই জন্য এই নো লোড টেস্টটা করা হয়। নো লোড টেস্ট করে কোরের ভিতরে অ্যাকচুয়ালি কতটুকু লস হবে এবং এটা থেকে এফিসিয়েন্সি বের করা যাবে। স্যার এই জন্যই তো ওই যে আপনার একটা ট্রান্সফরমারের 20% এক্সট্রা দিতে হবে। আচ্ছা, এফিসিয়েন্সির জন্য। হ্যাঁ এখন আসি ট্রান্সফরমার অনলোড। ট্রান্সফরমার অনলোড হলে কীভাবে জিনিসটা বিহেভ করবে। দেখেন আপনাদের সময় আমরা পাই, সো আমাকে দৌড়াতেই হবে। আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে এই ক্লাসগুলো আগেই নিয়ে আসে, সেগুলো দেখলেও হতো। ওকে, সো আমি বলে দিই ইউটিউবে ভিডিওগুলো আসলে আপনাহলে আপনি সেটা আবার দেখেন। খুব কঠিন কিছু না। আমার আজকে মোটামুটি আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট পর্যন্ত যেতে হবে। কত সময় আছে? নেন স্যার একটু সময় আমাকে 2 ঘন্টা বসে থাকতে। আচ্ছা, ট্রান্সফরমারে এখন আমি কি করলাম, নো লোড ট্রান্সফরমারে কিন্তু আমি প্রাইমারি সাপ্লাই দিয়ে রেখেছিলাম। সাপ্লাই দিয়ে রাখার ফলে তার সেকেন্ডারিতে একটা ভোল্টেজ ইনডিউসড হয়েছিল ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির ফলে। ওকে, এখন আমি কি করলাম, সেকেন্ডারিতে একটা লোড লাগলাম। প্রথমে কিন্তু সেকেন্ডারিতে কোনো কারেন্ট ছিল না, কারেন্ট জিরো ছিল। তখন প্রাইমারিতে কারেন্ট ছিল আই নট, অল্প পরিমাণ কারেন্ট দিচ্ছে। এখন আমি সেকেন্ডারিতে একটা লোড লাগালাম, লোড লাগানোর সঙ্গে সঙ্গে I2 কারেন্টটা তৈরি হলো। এখন এই যে I2 কারেন্ট আসলো, এই I2 কারেন্ট আসার সঙ্গে সঙ্গে N2/I2 এটাকে কি বলে?
স্যার N2 হচ্ছে সেকেন্ডারি পাক সংখ্যা, I2 হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স N2 ইন্টু I2 ম্যাগনেটোমোটিভ ফোর্স দেখেন লেখা আছে N1 ইন্টু I1 ম্যাগনেটোমোটিভ ফোর্স কি MMF আর একটা হচ্ছে EMF MM হচ্ছে সেই জিনিস যে জিনিসের জন্য ফ্লাক্সটা কোরের ভিতর দিয়ে ঘুরতে থাকে একটা চাপ মনে করেন ফ্লাক্স প্রবাহিত হওয়ার জন্য যে চাপটা সেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে যখন সেকেন্ডারি থেকে আমি কারেন্ট নিচ্ছিলাম না তখন N2 এর সঙ্গে I2 ছিল 0, সো সেকেন্ডারিতে কোনো ম্যাগনেটোমোটিভ ফোর্স ছিল না, সো সেকেন্ডারিতে কোনো ফ্লাক্সও ইনডিউসড হচ্ছিল না। এখন যখনই I2 এর একটা ভ্যালু সো যখন সেকেন্ডারিতে একটা কারেন্ট নেওয়া শুরু করলাম তখন সেকেন্ডারিতে একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হয়েছে, তাই না? এবং সেকেন্ডারি কয়েলের ভিতর দিয়ে যেহেতু কারেন্টটা যাচ্ছে সো সেকেন্ডারি কয়েল ফ্লাক্স তৈরি করে নিজে নিজেই। কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাওয়া মানে কি সে একটা ফ্লাক্স তৈরি করে, সো সে একটা ফ্লাক্স তৈরি করে সেই ফ্লাক্সটা কোন দিকে হবে জানেন? এই ফ্লাক্সটা যেদিকে আসবে ফাই এমটা যেদিকে আসবে ঠিক তার উল্টা দিকে এই ফাই টু আসবে বাধা দিবে। সো আমি যখন অনলোড অবস্থায় আনলাম অনলোড অবস্থায় আসার সঙ্গে সঙ্গে আমার I2 কারেন্ট আসলো, I2 কারেন্ট আসার জন্য একটা ফ্লাক্স ক্রিয়েট হলো, সেই ফ্লাক্সটা ফাই এম এর বিপরীত দিকে আসলো কারণ এই ফ্লাক্সকে দৌড়াচ্ছে কে ম্যাগনেটোমোটিভ ফোর্স N2 I2 সেকেন্ডারি পার্ট সংখ্যা এবং সেকেন্ডারি কারেন্ট হচ্ছে ওই ফ্লাক্সটাকে দাবাই বেড়াচ্ছে ওর পিছনে দৌড়াচ্ছে যে তুই যা বাবা ওইদিকে যা, কিন্তু এদিক দিয়ে তোমার একটা ফ্লাক্স আসতেছে ফাই এম মিউচুয়াল ফ্লাক্স, এটা কিন্তু অল্টারনেটিভ শুধুমাত্র একটা পয়েন্টের কথা আমি বলতেছি। এটা যখন এদিকে যাবে এটা ডিরেকশন হবে তখন এদিকে, আবার এটা যখন এটা উল্টা দিকে যদি আসে তখন এটা ডিরেকশন হবে উল্টা দিকে। এদিক থেকে যখন মানে এটা তো অল্টারনেটিভ, আমি শুধু একটা দিকের জন্য বলতেছি আপনাকে, কিন্তু উল্টা দিকের জন্য সে কি মুখোমুখিভাবে আসবে সে। ওকে, সো এই ফ্লাক্সটা যখন এদিকে আসছিল এই ফ্লাক্সটা আমার এদিকে ক্রিয়েট হলো কেন লোডের অবস্থায় আসার জন্য। এখন যখন এই ফ্লাক্স এদিকে গেল এই ফ্লাক্স এদিকে আসলো তখন নেট একটা ফ্লাক্স তৈরি হবে না ফাই এম মাইনাস ফাই টু, এইটাই তো নেট ফ্লাক্স ফাই এম নেট, এটা তো নেট ফ্লাক্স। এখন ফাই এমটা চেঞ্জ হয়ে গেল না, ফাই এমটা যদি চেঞ্জ হয় প্রাইমারি ইনডিউসড ভোল্টেজের কথা কি বলছিলাম ই অন এন অন ডি ফাই এম ডি, এইটা চেঞ্জ হয়ে যাবে। এইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে প্রাইমারি ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, এইটা কমে গেলে প্রাইমারি ভোল্টেজ ই অনটা এইটা যেহেতু কমে যাচ্ছে এটা যেহেতু কমে যাচ্ছে সো ই অনটা কমে যাবে। ই অনটা কমে গেলে যেটা হবে প্রাইমারি কারেন্টটা একটু চেঞ্জ হবে। প্রাইমারি কারেন্টের সূত্র যেটা ছিল আমার প্রাইমারি ভোল্টেজ হচ্ছে ভি অন, সো ভি অন মাইনাস ই অন ডিভাইডেড বাই আর অন সামথিং। প্রাইমারি ভোল্টেজের যদি কারেন্টের ইকুয়েশন চিন্তা করি এখানকার ভি অন ভোল্টেজ আর এখানকার ইনডিউসড ভোল্টেজ ই অন, এই দুইটার পার্থক্য তো নেট ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সো এই পরিমাণ কারেন্ট নিচ্ছিল, এই পরিমাণ কারেন্ট নর্মালি নিচ্ছিল, তখন এই ই অনটা অনেক বড় ছিল, যখন লোড অবস্থায় ছিল তখন ই অনটা অনেক বড় ছিল, সো কারেন্টটা ছিল খুবই ছোট। যখনই ই অনটা ছোট হয়ে গেল তখনই এই দুইটা ডিফারেন্স বেশি হয়ে গেল না, সো কারেন্টটা মাস বড় হবে, তাই না? হিসেব কি বলে তাহলে কারেন্টটা প্রাইমারি থেকে কিভাবে যাচ্ছে, প্রাইমারি থেকে কিন্তু এখন কারেন্ট ইনটেক হয়ে গেল, এখানে যখন আমি কারেন্ট নিলাম তখন উল্টা দিকে একটা ফ্লাক্স তৈরি করবো, সেই ফ্লাক্সটা কি করবো এই মিউচুয়াল ফ্লাক্সটাকে কমাই দিল, যেহেতু মিউচুয়াল ফ্লাক্স কমে গেছে সো সেলফ ইনডিউসড ভোল্টেজ কমে যাবে, সেলফ ইনডিউসড ভোল্টেজ কমে গেলে প্রাইমারি থেকে কারেন্ট ইনটেক হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? ওকে, এখন প্রাইমারি থেকে তো কারেন্ট আসলো, কি পরিমাণ কারেন্ট আসবে প্রাইমারি থেকে কারেন্ট আসলে কি পরিমাণ, প্রাইমারি থেকে কারেন্ট আসলে এইখানে দেখেন কোথায় লিখলাম N2 বাই I2, প্রাইমারি থেকে এই পরিমাণ কারেন্ট নেবে N1 I2 প্রাইম, অর্থাৎ এই I2টা প্রাইমারি পাক সংখ্যা অনুযায়ী I2 প্রাইম হবে, ঠিক I2 প্রাইম পরিমাণ নেবে যাতে এই ম্যাগনেটোমোটিভ ফোর্সটাকে N2 I2 কে বাধা দিতে পারে ঠিক ততটুকু পরিমাণ, তার বেশি নেবে না। এই I2 এবং N2 কে বাধা দেওয়ার জন্য যতটুকু কারেন্ট নেওয়া প্রয়োজন ততটুকু কারেন্ট নেবে, ততটুকু কারেন্ট নিয়ে এই I2টাকে নিউট্রালাইজ করে দেবে। I2টাকে নিউট্রালাইজ করে দিলে তখন কি ফাই এমটা চেঞ্জ হবে, ফাই এমটা আগের অবস্থানে ফেরত আসবে, এটা ইনস্ট্যান্ট ঘটবে, এই ঘটনাটা ইনস্ট্যান্ট ঘটবে। সো যখনই লোড লাগাবেন সাথে সাথে কি হবে I2 কারেন্ট নেবে, I2 কারেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে E1 ভোল্টেজ পড়ে যাবে, E1 ভোল্টেজ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়ন কারেন্টটা চলে আসবে, এই আয়ন কারেন্টটা ফাই টু যে ফ্লাক্সটা ছিল এই ফ্লাক্সকে নিউট্রালাইজ করে দেবে, অর্থাৎ এইখান থেকে ফ্লাক্সের পরিমাণ বাড়াই দিবে যাতে এই নেট ফ্লাক্সটা ফাই এম এর পরিমাণই থাকে।
তাহলে আমরা কি বুঝলাম? নো লোড অবস্থায় এবং অন লোড অবস্থায় ট্রান্সফরমারের মিউচুয়াল ফ্লাক্সের কোনো পরিবর্তন হয়। এই জন্য আমি বলতেছি নো লোড অবস্থায় এবং অন লোড অবস্থায় ট্রান্সফরমারের কোর লস সমান। যে পরিবর্তন হয় এটা সাময়িক। সাময়িক, ইনস্ট্যান্ট। আমি এতটুকু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে নো লোড অবস্থায় এবং অন লোড অবস্থায় ট্রান্সফরমারের কোর লসটা সমান। কারণ কি? এই মিউচুয়াল ফ্লাক্সের কখনোই পরিবর্তন হবে না। মিউচুয়ালের পরিবর্তন হবে খুব ইনস্ট্যান্ট, অতটুকু ধরবো না আমরা। সো অল টাইমের কথা মেজার করলে ফাইভটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট। বোঝা গেল? অন লোড অবস্থায় ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল কি বুঝতে পারছি আমরা? যখন আমি অন লোড অবস্থায় ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল গণনা করতে শুরু করবো, তখন প্রথমে আপনি বলে নেবেন যে একটা লোড লাগিয়েছি। লোড লাগানোর ফলে আমার একটা I2 কারেন্ট প্রডিউস হয়েছে। সেই I2 কারেন্টটা এখানে একটা ফ্লাক্স তৈরি করবে, যেটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্সের উল্টা দিকে। মিউচুয়াল ফ্লাক্সের যে উল্টা দিকে সেটা আমার কি করবে? E1 ভোল্টেজটাকে কমাই দেবে। E1 ভোল্টেজটাকে কমাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোডে যে পরিমাণ কারেন্ট গেছে সেই কারেন্টকে মিট করার জন্য প্রাইমারিতে একটা কারেন্ট নিবে। কথাগুলো একটু মনে রাখবেন। মিউচুয়াল ফ্লাক্স যখন আগের অবস্থা ফিরে যাবে তখন তো E1 তো আগের মতো ফিরে যাবে। আগের মতো ফিরে গেলে পরেও তখন E1 এবং E2 এর V2 এর ভিতরে একটা ডিফারেন্স থাকবে, এই কারেন্টের পরিমাণ ডিফারেন্স থাকবে। E1 আর E2 এইখানে ফাই এমটা মনে করেন আগে যে অবস্থা ছিল, ফাই এম এর যে একটা ভ্যালু ছিল, ফাই এম একটা ভ্যালু ছিল তো, এই ফাই এমটা তোমার আছে ফাই টু। এই পরিমাণ ফাই টুতে এখানে ঢুকাইতে হবে, তার জন্য একটা কারেন্ট দিতে হবে। সেই কারেন্টের জন্য এখানে E1 এর হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। E1 এর চেঞ্জ না হলে ফাই টু আসবে না, ফাই টু প্রাইম তো আসবে না। নর্মালি আপনি বলছেন যে E1 এ ফেরত যাবে, E1 এ ফেরত গেলে কি আর ফাই টু পাবো আমি? নর্মালি E1 এ ফেরত গেলে ফাই টু পাবো না। সো E1 থেকে ভ্যালুটা একটু চেঞ্জ হবে, যাতে আমি এই ফাই টু প্রাইমটা সাপ্লাই করতে পারি, যাতে আমার কারেন্টটা একটু বেশি থাকে। ওকে, সো একটু পড়বেন যে অন লোড অবস্থায় ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অন লোড অবস্থায় ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, আমাদের কত সময় আছে? 8 মিনিট আছে। 8 মিনিটে কিন্তু অনেক বড় একটা টপিক পড়ানো যায়। পড়াবো? ওটা আমি অনলাইনে একটা ক্লাস নিব আগামীকাল রাত 9টায়। আগামীকাল রাত 9টায় ট্রান্সফরমার করে অনলাইন 8টা নিয়ে অনেক থাকতে পারে। ঠিক আছে না? কালকে আমরা কিন্তু এই অন লোড অবস্থায় ট্রান্সফরমার ফেজর ডায়াগ্রাম কেমন হবে সেটা আঁকবো। তারপরে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে সেটা হবে। ট্রান্সফরমার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে কেমন হয়, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে গেলে কেমন হয়, তিনটা টপিক কভার করতে হবে। ওকে, 3টা টপিক আমাদের কভার করতে হবে, কারণ মিডিয়া 3টা টপিক আছে। আপনাদের কালকে আমরা কথা বলবো। কালকে বলতে স্যার আগামী ক্লাস অনলাইনে নিব না? এই যে আচ্ছা 8:30 নেওয়া যায় না স্যার? আজকে যে একটা কোশ্চেন দিলে এইভাবে দিলেও মোটামুটি সাড়ে আটটা নিলেও তো অনেকটাই idea পাবো। আইডিয়া তো 8:30 নেওয়া যাবে 8:30? 8:30টায়। স্যার